সো আমরা রাইসার একটা 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম নিব। দ্য মেইন কি পয়েন্ট হিয়ার ইজ একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আপনার এক্স্যাক্টলি আপনাকে এফবিআই গ্রিল করছে না এখানে। হ্যাঁ, সব সঠিক একদম সত্য কথা বলতে হবে না, কিন্তু থিঙ্ক অফ ইট লাইক তুমি একটা স্টোরি বলতেছো এন্ড এট দ্য সেম টাইম তুমি একটা ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতেছো। হিউম্যান ইন্টারাকশন নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তোমার কোন বন্ধুকে তোমার ভালো লাগে, কেন ভালো লাগে, ফ্রেন্ডশিপকে তুমি কিভাবে দেখো। বলো কে পাঠাইছে আপনাকে এই প্রশ্ন করার জন্য? হাই এভরিওয়ান, কয়েক মাস আগে আমি রাইসাকে আমার চ্যানেলে এনেছিলাম বিকজ সে আইএলসে 9 পেয়েছে এবং তার পুরো জার্নি সে কিভাবে বাচ্চাকাল থেকে শুরু করে ইংরেজিতে দক্ষতা অর্জন করেছে যেটা তাকে আইএলসে 9 পেতে সাহায্য করে, সেটা আমরা কভার করেছিলাম। রাইসার স্পিকিংয়েও স্কোর ছিল 9/9। যেহেতু স্পিকিংয়েও স্কোর ছিল 9/9, আইএলস স্পিকিংয়ে কীভাবে ভালো করতে হয় ওইটা নিয়ে আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি। সো এই ভিডিওটা ওইটার উপর। আজকের ভিডিওতে আমরা কভার করব আইএলসের স্পিকিংয়ে কী কী কম্পোনেন্টস থাকে ভালো করার জন্য, ওখানে রাইসার কিছু টিপস, আমরা কয়েকটা আইএলস মক স্পিকিং কোয়েশ্চেন্স করবো রাইসারকে, ওর অ্যান্সারগুলো শুনবো, ওটা কোথায় ভালো ছিল ওইটা নিয়ে কথা বলবো, কোথায় খারাপ ছিল ওইটা নিয়ে কথা বলবো, এবং ফাইনালি সে কীভাবে স্পিকিংয়ের জন্য প্রিপেয়ার করেছে, কী কী টপিকস মাথায় রাখা লাগে পরীক্ষার আগে ওইটা আমরা কভার করব। এবং অবশেষে ফাইনালি একবার বসছি এবং অবশেষে রাইসার একটা ইন্টারাক্টিভ কোর্সের সাথে আইএলসের উপর একটা কোর্স লঞ্চ করছে, ওইটার ডিটেলস কোথায় পাওয়া যাবে ওইটা আমরা প্লাগ করবো একেবারে ভিডিওর শেষে। এরকম অনেক পরীক্ষার জন্য কিন্তু ভোকাবুলারি ইম্পর্টেন্ট। আইএলস হতে পারে এসএটি, জিআরই, বিবি অ্যাডমিশন, মেডিকেল, বিসিএস, ব্যাংকের চাকরি এটসেট্রা। এই সকল পরীক্ষা ভালো করার জন্য এই ভিডিও স্পন্সর্ড বাই vocabpractice.com। vocabpractice.com-এ ভোকাবুলারি কোনো পরীক্ষার জন্য যা যা জানা লাগবে, ওটা ভালো করার জন্য যা যা লাগবে আমরা সব প্রোভাইড করি। এক্সাম্পল হচ্ছে কোনো ওয়ার্ড তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য আমরা ফ্ল্যাশ কার্ডস দিই যেখানে বাংলা এবং ইংরেজি অর্থ থাকবে, ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলোও থাকবে। একই সাথে ওয়ার্ডের মুখস্থ যাতে আপনার মাথায় গেঁথে যায় ওইটার জন্য আমাদের ওয়ার্ড মিনিং ম্যাচিংয়ের উপর পরীক্ষা আছে। এবং রাইসা যেটা বললো ভোকাবুলারি প্রেসিশন, কোন শব্দ কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় ওইটার উপরেও পরীক্ষা আছে। ভোকাবুলারি প্র্যাকটিস লাঞ্চের 1-2 মাসের মাথায় অলরেডি হাজারো স্টুডেন্ট এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং গড়ে তারা 2 সপ্তাহের মধ্যে 100-রও বেশি শব্দ পরীক্ষা দিয়ে শিখে ফেলেছে। সো দ্রুত ভোকাবুলারি শিখতে তাড়াতাড়ি চলে যান vocabpractice.com-এর ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা রাইসা, সো আমি অনেক কথা বলে ফেললাম। আইএলসে কি কি কম্পোনেন্টস থাকে স্কোরিংয়ে এবং কি কি মাথায় রাখা উচিত একটা আইএলস স্পিকিং পরীক্ষায় ভালো করার জন্য? সো আমি প্রথমে স্কোরিংয়ের ব্যাপারটা যেহেতু বললাম, স্কোরিং নিয়ে পার্টিকুলারলি কথা বলি। তো আমি আগেও সিয়ামের সাথে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি মেনশন করেছি আমি যে রিসোর্সেসগুলো ফলো করি, সেই রিসোর্সেসগুলোর থেকে আমি যে একটা 7 কি স্কোরিং ফ্যাক্টর ব্যাপার বের করে নিয়ে এসেছি, যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সো 7টা স্পিকিংয়ের জন্য পার্টিকুলারলি 7টা যে স্কোরিং ফ্যাক্টরগুলো থাকে এর মধ্যে প্রথমটাই হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সির ব্যাপারটা হচ্ছে জাস্ট দ্য ওয়ে ইট সাউন্ডস। আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, অ্যাভারেজ একটা পেসে কথা বলবেন, খুব বেশি দ্রুত না, খুব স্লোলি না, কিন্তু যাই বলছেন ফ্লুয়েন্টলি বলবেন। ধরেন একটা কথা বলার সময় আমি যদি অনেকবার ফিলার ওয়ার্ডস করতে থাকি তাহলে জিনিসটা শোনায় ভালো না। সো এটাই হচ্ছে ফ্লুয়েন্সির মেইন পয়েন্টটা, যে আপনি এই শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি। দ্বিতীয়টা হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্সের মানে হচ্ছে আপনার যে সেন্টেন্সগুলো বলছেন সেগুলোর একটা লজিক্যাল ফ্লো থাকা উচিত। আপনি প্রথম সেন্টেন্সে একটা কথা বললেন, পরের সেন্টেন্সটা কমপ্লিটলি ইররেলেভেন্ট একটা কথা বললেন, সেটা আসলে ফ্লোটাকে লজিক্যালি ধরে রাখে না। সো এই লজিক্যালি ফ্লো ধরে রাখার ব্যাপারটা কোহেরেন্সে চলে আসে, এটা একটা নোট করার ব্যাপার। থার্ড ব্যাপারটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। গ্রামাটিক্যাল রেঞ্জের ব্যাপার, যদি কিছুক্ষণ পরপর আমি জাস্ট একটা করে সিম্পল সেন্টেন্স বলে যেতে থাকি তাহলে জিনিসটা সুন্দর শোনায় না। সো একটা রেঞ্জে আপনার বিভিন্ন কম্বিনেশন ইউজ করতে হবে, একটা ভ্যারাইটি অফ সেন্টেন্স টাইপ ইউজ করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এভাবে একটা কম্বিনেশন ইউজ করতে হবে। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। এটা জাস্ট দ্য ওয়ে ইট সাউন্ডস, আপনার গ্রামাটিক্যালি অ্যাকিউরেট সেন্টেন্স বলতে হবে, গ্রামার ভুল হওয়াটা খুব একটা ভালো না স্কোরের জন্য। ফিফথ পয়েন্টটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ইংরেজিতে 44টা ইন্ডিভিজুয়াল সাউন্ড আছে, ইনক্লুডিং বেসিক সাউন্ডস লাইক প, বা, অ্যান্ড sort of a combination of sounds like fleur from fluency. So এই সাউন্ডগুলোকে আপনার ক্লিয়ারলি বলতে পারতে হবে। 44টা সাউন্ড আছে। ফর এনিওয়ান হুজ ইন্টারেস্টেড, এটা ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, আপনি এটা দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস সেইং দোজ সাউন্ডস। হ্যাঁ, আমরা অনেকে ভি আর ভ আর বিএইচ আর ভি সাউন্ডটার মধ্যে কনফিউজড হয়ে যায়। ভলিবল আর ভলিবল, রাইট? সো ইউ হ্যাভ টু সে ভলিবল। সো এই জিনিসগুলোর ব্যাপারে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু অবশ্যই জোর দিতে হবে। সো প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা কথা বললাম। আমার 6th যে পয়েন্টটা সেটা হচ্ছে ভোক্যাবুলারি রেঞ্জ।
সাধারণত ডে টু ডে লাইফে আমরা যে ধরনের শব্দগুলো ইউজ করে থাকি সেগুলোর কারেক্ট ইউজ ছাড়াও কিছু যদি আমরা মডারেট টু সেমি অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করতে পারি আমাদের স্পিকিং টেস্টের সময়, তাহলে সেটা কিন্তু কিছু স্কোর অ্যাড করতে আমাদের সুবিধা হয়। 7th পয়েন্টটা হচ্ছে ভোক্যাবুলারি প্রিসিশন। যেই শব্দটা আপনি ইউজ করছেন সেটা যাতে আপনি সঠিকভাবে সেন্টেন্সে ইউজ করেন, রেলেভেন্টভাবে, এবং মিনিংটার মানে অর্থটার সঠিকভাবে এই সব সেন্টেন্সে ব্যবহার থাকে, সেই ব্যাপারটার প্রতিও আপনার নজর থাকতে হবে। সো these cover up basically the 7 key scoring facts I wanted to mention in this video. আমরা যদি আইএলস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ওখানে আমরা 4টা এরকম ফ্যাক্টর দেখতে পারবো। ওইটাই রাইসা খুব সুন্দরভাবে ভেঙে বললো। একটা হচ্ছে ফ্লুয়েন্সি আর কোহেরেন্স, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ওখানে হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ, ভোকাবুলারি প্রিসিশন এটসেট্রা, তারপর গ্রামেটিক্যাল রেঞ্জ আর অ্যাকিউরেসি, আর ফাইনালি প্রোনাউন্সিয়েশন। রাইসা, আমার একটা কোয়েশ্চেন, তোমার কি মনে হয় অ্যাকসেন্ট ইম্পর্টেন্ট আইএলসে 9-এ 9 পাওয়ার জন্য? আমাদের কি খুব স্পেসিফিক একটা অ্যাকসেন্টই থাকা লাগবে, বা নাকি এখানে তো কোথাও স্কোরিং অ্যাকসেন্ট দেখলাম না? না, আই ডোন্ট থিঙ্ক, ইন মাই এক্সপিরিয়েন্স, আমার যতটুকু রিসার্চ করেছি আমি দেখিনি কোথাও অ্যাকসেন্ট হ্যাজ কাম আপ। অ্যাকসেন্ট হ্যাজ অ্যাবসলিউটলি নো রেলেভেন্স উইথ ইট। এবং আমারও অনেক ফ্রেন্ডস আছে যারা বিভিন্ন আইএলস এক্সামে 8-9 এরকম রেঞ্জে পেয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাকসেন্ট, বিভিন্ন দেশ থেকে এসেছে। সো যারা অ্যাকসেন্ট নিয়ে খুব ওয়ারি হওয়ার কোনো কারণ নেই। এখানে যে 7টা কম্পোনেন্ট বলা হলো, ওইটার উপরে ওয়ারি করা ভালো। আচ্ছা, মক টেস্ট নেওয়ার আগে আইএলসের এক্সাম ফরম্যাট নিয়ে কথা বলা যাক। স্পিকিংয়ের এক্সাম ফরম্যাটটা কি? আচ্ছা, স্পিকিংয়ের এক্সাম ফরম্যাটটা হচ্ছে, প্রথমে মানে যে জিনিসটা তোমার জানতে হবে সেটা হচ্ছে 3টা পার্ট থাকে বেসিক্যালি স্পিকিংয়ে। সো স্পিকিংয়ের প্রথম পার্টটার নামই হচ্ছে গ্লোবালি হচ্ছে স্মল টক। প্রথম পার্টে কিছুক্ষণ তোমার সাথে তোমার জীবন এবং তোমার আশেপাশে যেগুলো কমন ডে টু ডে জিনিস থাকতে পারে সেগুলো নিয়ে তারা একটা স্মল টক টাইপ করবে। সেকেন্ড পার্টটা হচ্ছে একটা 2 মিনিট টক, পার্ট 2 যেটা 2 মিনিট টকে তোমাকে এর আগে 1 মিনিট সময় দেওয়া হবে এবং তোমাকে একটা সোর্ট অফ কিউ কার্ডের মতো দেওয়া হবে, যেখানে লেখা থাকবে একটা টপিকের মতো, একটা টপিক দিয়ে দিবে, 2-3টা পয়েন্ট থাকবে। তোমাকে 1 মিনিট সময় দিবে চিন্তা করার জন্য তুমি কি কি বলবা। 1 মিনিট কিন্তু খুবই ভাইটাল। 1 মিনিট ইজ আ লং টাইম টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর গোয়িং টু সে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্পিক ফর 2 মিনিটস। সো ওই 2 মিনিটসে তোমাকে যে টপিকটা দিছে সেটা নিয়ে তুমি লজিক্যাল ফ্লোতে কোহেরেন্স মেনটেন করে ফ্লুয়েন্টলি একটা জিনিস নিয়ে কথা বলবে, খুবই ইম্পর্টেন্ট। পার্ট 3টা হচ্ছে মোর ইন্টারঅ্যাক্টিভ। ওখানে পার্ট 2তে তোমাকে যে টপিকটা দিছে সেটা নিয়ে তোমাকে এক্সামিনার কিছু ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করে যাবে। সেই ফলো আপ কোয়েশ্চেনগুলোকে তোমাকে মানে বেসিক্যালি এক্সামিনারকে তোমার এঙ্গেজ করতে হবে ইন আ কনভারসেশন। বেসিক্যালি এটা মাথায় রাখা ভালো, লিসেনিংয়ের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, ইনফরমেশনের ফ্যাকচুয়াল কারেক্টনেস নিয়ে এত বদার্ড হওয়ার দরকার নেই। ধরো তোমাকে এক্সাম্পল দিতে বললে পার্ট 1-এ তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, এক্সামিনারের কিন্তু কোনো ওয়ে নেই জানার তুমি গ্রামে থাকো না আমেরিকায় থাকো না কলম্বিয়া থাকো, কই থাকো জানার কোনো উপায় নেই। তুমি যেটাই বলো সেটা যাতে তোমার মাথার ভেতরে একটা কোহেরেন্ট থট থাকে। থিঙ্ক অফ ইট লাইক তুমি একটা স্টোরি বলতেছো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি একটা ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতেছো। কনভারসেশনটা যেরকম ইন্টারঅ্যাক্টিভ হবে, পার্ট 3তে ইজ দ্য পার্ট যেখানে তোমার ইন্টারঅ্যাকশনটার উপরে একটু মনোযোগ দিতে হবে। তখন তোমার এটাও শুনতে হবে যে এক্সামিনার তোমাকে কি বলছে, সে তোমার কথার থেকেই হয়তো বা পরের প্রশ্নটা পিক করবে। সো সেই ইন্টারঅ্যাকশনটার প্রতি খেয়াল রাখাটা ভালো। ওভারঅল পার্ট বা মডিউল ওয়াইজ আমরা যেটাকে মানে এক একটা আইএলসের পার্টকে ভাগ করি, স্পিকিংয়ের এই 3টা পার্টই আছে মেইনলি। আর এর আগে ছোট্ট একটা পার্ট আছে যেটা মানে 30 সেকেন্ড টু 1 মিনিটে, সেটা হচ্ছে তুমি বসার পরপর তোমাকে আইডেন্টিফিকেশনের জন্য কিছু কথা বলবে। তোমাকে বোধহয় তোমার পাসপোর্টটা একটু দেখাতে বলবে, তোমার আইডেন্টিফিকেশনটা করতে বলবে, তুমি কোথার থেকে, সেটা 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। দ্যাট ইজ বেসিক্যালি মানে রুল ওয়াইজ ইট ইজ নট পার্ট অফ দ্য স্কোর্ড টেস্ট। স্কোরিংটা শুরু হয় পার্ট 1 থেকে, যেখানে স্মল টকটা শুরু হয়। আর ওভারঅল টেস্টের ব্যাপারে বলে রাখা ভালো, 11 থেকে 14 মিনিটের রেঞ্জ হয় পুরো স্পিকিং পার্টটা। আচ্ছা, অলরাইট। সো রাইসা অনেক অ্যাডভাইস দিল, অনেক কথা বললো, না দেখালে তো বোঝা কঠিন। সো আমরা রাইসার একটা 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম নিব। এক্সামে যেরকম ইন্টারাপ্ট করে, যেরকম কোয়েশ্চেন্স আস্ক করে, ওগুলাই আস্ক করার ট্রাই করব, এবং অবশেষে আমরা ইন্টারভিউটা একটু ভাঙবো যে কোথায় রাইসার মনে হয়েছে ভালো উত্তর দিয়েছে, কোথায় ইমপ্রুভ করা যেত। যেহেতু 9-এ 9 পেয়েছিল, মনে হয় না খুব একটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, কিন্তু এটা 8.5ও হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু ধরে নেই 9-এ 9ই হবে। সো উইল জাম্প রাইট ইনটু দ্য মক ইন্টারভিউ। আচ্ছা, আর মক ইন্টারভিউতে জাম্প করার আগে আমি বলে রাখি, আমি কিছু পার্টে আমি ডিফারেন্টভাবে অ্যান্সার করার চেষ্টা করব।
সো যাতে আমি পয়েন্টগুলো ক্রিটিসিজমে পড়ে আমাদের স্কোরিং পয়েন্টগুলোর উপর বেস করে ধরে আনতে পারি। আচ্ছা, ওকে। এটা জাস্ট একটা মানে কথা, আমি যদি বাজেভাবে বলে ফেলি এটার জন্য ফাঁকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভিউয়ের পার্ট 1 যেটা স্কোর্ড না, ওটা হচ্ছে ইন্ট্রোডিউস করা, যে একটা এক্সাম দিচ্ছে। এইটা দেখে কিন্তু অনেকে ঘাবড়িয়ে যায়, কারণ আমরা যখন প্র্যাকটিস করি আমরা কিন্তু ডিরেক্ট ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তরটা প্র্যাকটিস করি। এর শুরুতে যে আমরা যে একটা আইএলটিএস স্পিকিং সেন্টারে এসেছি, আপনার পাসপোর্টটা দেখান, এসব অনেকে ঘাবড়িয়ে যায়। সো আমি সাজেস্ট করবো ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করার সময় এইটাও প্র্যাকটিস করে নিতে, যাতে ফরেন না লাগে পরিবেশটা। এবং অনেকের কাছে শুনেছি যারা ফ্লুয়েন্টলি কথা বলে কেন জানি ওই অংশটাই গিয়ে ঘাবড়িয়ে যায়। সো আমরা ওইটার একটা ডেমো দিব। থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে, রাইসা। উই আর হিয়ার ফর ইয়োর আইএলটিএস স্পিকিং টেস্ট। উই আর হিয়ার এট স্কেইন মিডিয়া in the Passion to Podcast studio, and we are going to take your IELTS speaking test. To get started, can you show me your identification? Hi Siam, nice to meet you. Here's my identification. Chattogramer. I'm from Chattogram. Chattogram friends. Usually passport দেখাতে হবে। I don't know, NID লাগে নাকি? না, আমার এক্সপেরিয়েন্সে পাসপোর্ট লাগে। আচ্ছা, so mock interviewer section 1. সেকশন 1, এটা 4 থেকে 5 মিনিট হবে। আমি টাইমার অন করে রাখবো যাতে রাইসা বেশি যদি কথা বলে ওকে আমি ইন্টারাপ্ট করতে পারি। অলরাইট, সেকশন 1, রাইসা, লেটস টক অ্যাবাউট ইয়োর হোম টাউন অর ভিলেজ। হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইয়োর হোম টাউন? My hometown is in Chittagong. It's a very nice place because it's surrounded by a lot of green and a lot of hills, and just in a distance you can also get to visit the sea. What's the most memorable thing that you remember from your hometown? One of the most memorable things I remember about my hometown would be climbing the hills with my cousins when we were younger and having a lot of fun exploring the forest nearby. What kind of jobs do the people in your hometown usually do? The people in my hometown are mostly engaged with a lot of livestock rearing, I would say. They are engaged with the business of selling a lot of livestock and procuring milk and meat from them, and basically just in that general area. So according to you, agriculture and livestock are the main components for the people there and their sources of livelihood. What do they do to keep themselves entertained? What do they do during their leisure? During their leisure, they enjoy, I think generally they just enjoy visiting the city or visiting the nearby sea. There is not a lot to do around there. It's not very culturally enhanced because the people from Chittagong generally tend to be more religious. So they're not very engaged in cultural activities. But as far as things to do go, they go and visit the sea. There's a lot of fun things to do around the beaches. They play music by themselves. They sing with their open voices. And I think it keeps them entertained. Oh, that sounds like fun. What kind of food do the people eat in that region of the country? So because it's near the sea, a lot of a lot of sea fish and a lot of seafood is very common there. There's something called dried fishes that is sold a lot in that area, and a lot of spices as well. The green chili in particular is very popular there, so it's used a lot in the curries. So the diet is mostly very enriched in a lot of spices and a lot of seafood. Okay, seems like you come from a very interesting place. Where do you presently live? I currently live in Dhaka in the city, and I live in an area that is called Bailey Road. It is a very popular area, has been for a long time now, for cultural and entertainment purposes. What do you like most about living in Bailey Road? One of the facts that I love about living in Bailey Road is a lot of my friends also grew up nearby. So when we were young, it was really easy to go and play with them. There is also a very beautiful green park nearby. So we could take a lot of walks and play. During winter, we used to play badminton, and we could play a lot of things. Do you want to live there for the rest of your life, or do you have a dream location that you want to live in? As far as living in Bailey Road goes, I've loved living there, but now that we've grown up and a lot of my friends have also moved out, the place has lost a little bit of its charm. So I would ideally like to move out of here
and in a different location so that I get to explore a different kind of living than I have when I grew up. What was your childhood like living in Bailey Road? My childhood was, living in Bailey Road, my childhood was pretty vibrant, I would say, and it was pretty fun. Bailey Road is known for its street food and a lot of cultural representation there. They host a lot of plays there. So there is a school where they teach dancing and singing nearby. So culturally and socially, I would say it was a very fulfilling place to grow up in. Well, thank you for your interesting response. আচ্ছা, আমরা সেকশন 1 শেষ করলাম, যেহেতু এখনো ফ্রেশ আছে জিনিসটা। লেটস জাম্প রাইট ইনটু ফিডব্যাক। রাইসা, টপ অফ ইওর হেড, কোথায় ভালো করছো, কোথায় খারাপ করছো? সো আমি একটা জায়গায় ইন্টেনশনালি অনেকক্ষণ করছি বেশ কয়েকবার। এই জিনিসটা আমি বারবার পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম, কারণ এটা আমাদের কথা বলার সময়, ইভেন বাংলা কথা বলার সময় কারোর সাথে কথা বলতে যদি আমরা নার্ভাস হয়ে যাই, এটা কিন্তু অনেক চলে আসে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার নিজের পরীক্ষার সময় আমার বন্ধু আমার সাথেই পরীক্ষা দিচ্ছিল এবং স্পিকিং টেস্টের সময় আমি বাইরে ওয়েট করছিলাম, কারণ তারপরে আমার পরীক্ষাটা ছিল। এবং এই জিনিসটা আমার বন্ধুর কারণে কিন্তু আমার মাথায় এসছে তখন, কারণ ওর পরীক্ষাটা যখন আমি শুনছিলাম, আমি জানি ও জেনারেলি অনেক বেশি ফ্লুয়েন্ট এবং ও কথা বলার সময় খুব ফ্লুয়েন্টলি কথা বলে যেতে পারে, বাট কথা বলার সময় বোধহয় ওর মাথায় পরের লজিক্যাল সেন্টেন্সটা আসছিল না। সো সে পজ না নিয়ে ও যেটা করছিল, ফিলার ওয়ার্ড দিয়ে অনেকবার এই সাউন্ডগুলো করছিল, যেটা আমি ফ্লুয়েন্সির ব্যাপারে একটা পয়েন্টে বলেছিলাম। তো এই শব্দটা ও যখন করছিল, ওটা আমারই কানে লাগছিল বাইরে বসে। সো আমি জানি এক্সামিনার এই জিনিসটা আপনি বারবার করলে এক্সামিনার কিন্তু সেখানে আপনার কিছু পয়েন্ট ডিডাক্ট করতে পারে। সো এই কাজটা আমরা যাতে না করি, যদি আপনার মানে একদম সাথে সাথে একটা কথা না উত্তর আসে মাথায়, টেক আ ফিউ সেকেন্ডস। দ্য মেইন কি পয়েন্ট হিয়ার ইজ একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আপনার এক্স্যাক্টলি আপনাকে FBI গ্রিল করছে না এখানে। হ্যাঁ, সব সঠিক একদম সত্য কথা বলতে হবে না, কিন্তু এখানে আমি অনেক ইনফরমেশনই যেগুলো বলেছি এগুলো সত্যি না হয়তোবা, কিন্তু আমার মাথায় এসছে এবং ওখান থেকে একটা স্টোরি বিল্ড করতে পারি। স্পিকিং টেস্ট, এটা কোনো ফ্যাকচুয়াল টেস্ট, এটা ফ্যাকচুয়াল টেস্ট না, কিন্তু এমনও জিনিসটা থাকতে হবে যে লজিক্যালি কিন্তু আপনার কথাগুলো মেক সেন্স করতে হবে। একটা ক্রিটিসিজম হচ্ছে আমার এটা যে আমটা বলেছিলাম। তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এক একটা প্রশ্নের মাঝখানে একটা প্রশ্নের, আমি ভিডিওটা পরে দেখলে বুঝো কোন প্রশ্নটা এক্স্যাক্টলি, একটা প্রশ্নের উত্তর আমি 1 সেন্টেন্সে দিয়েছি। এটা আমি দিয়েছি ইচ্ছা করে, কারণ স্পিকিংয়ে আপনার এইমটা হচ্ছে আপনি যতটুকু ফ্লুয়েন্টলি অ্যাভারেজ পেসে যতটুকু কথা বলতে পারবেন। আপনি 1 সেন্টেন্স যদি কথা শেষ করে দেন, সেখান থেকে টানার এক্সামিনারের কিছু নাই, বা সেখান থেকে আপনি খুব বেশি ইনফরমেশন পাচ্ছেন না। আইডিয়ালি এই গেট টু নো বা স্মল টক পার্টটার এক একটা প্রশ্নের উত্তর আপনার 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে র্যাপ আপ করা উচিত। দেয়ার শুড বি অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, যেটা আপনি জিজ্ঞেস করেছেন। ধরো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট লিভিং দেয়ার, এটার উত্তরটা প্রথম সেন্টেন্সে থাকা উচিত। দেন ইউ এলাবোরেট আ লিটল বিট ইন দ্য ফলোইং 2 সেন্টেন্সেস। যে আমি অমুক জায়গায় থাকি, ওইটা আশেপাশে এরকম এরিয়া আছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমার থাকার জায়গার কাছে একটা সি বিচ আছে, আমি চাইলেই বিচে যেতে। হ্যাঁ, এরপরে বিচটা কেন সুন্দর, ওখানে কি হয়, বিচে কেন কি দরকার, একটু বাচাল হওয়া লাগবে, কিন্তু মানে কি লজিক্যালি মানে কি মেক সেন্স করে। সো প্রথমে আমরা প্রশ্নের উত্তরটা দিব, দেওয়ার পরে উই এলাবোরেট। হ্যাঁ, তো এখানে আমি একটু মক ইন্টারভিউর ব্যাপারটার মানে পার্ট 1 নিয়ে আমরা যেহেতু কথা বলছি, পার্ট 1 এর একটা অ্যাডভাইস আমি দিয়ে দিব। সেটা হচ্ছে পার্ট 1 এর যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু প্রিটি কমন। আপনি আইএলস এর কন্টেন্ট সার্চ করলে, তুমি যেমন আমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছো, ইন্টারেস্টিংলি দিস ইজ দ্য এক্স্যাক্ট কোয়েশ্চেন দে আস্কড মি ডিউরিং মাই আইএলস, যে হোয়াই ডু আই লাইক লিভিং ওয়্যার আই লিভ। এবং তখন আমি এইভাবে মানে তখন কিন্তু আমি কিন্তু কখনো এভাবে ভেবে দেখিনি হোয়াই ডু আই লাইক লিভিং দেয়ার। আরে বাবা মা এক সময় বাসা নিয়েছিল যে এই জন্য এখানে থাকছি, এটা তো আমার কোনো হাত নেই, কিন্তু ওই অন দ্য স্পট বানিয়ে বলতে হবে যে কেন থেকেছি, কেন থাকতে ভালো লেগেছে। সেরকম 10-15টা প্রশ্নে আমি যা বুঝেছি বারবার ঘুরে ফিরে আসে, বাচ্চাকাল, কোথায় থাকো, কি খাবার খেতে ভালো লাগে, স্পোর্টস ভালো লাগে, এগুলো নিয়ে কথা হয়েছে। এই 10-15টা প্রিপারেশন নিয়ে গেলে এদিক সেদিক থেকে টেনে পরীক্ষা ভালো করা যায়। হ্যাঁ, ওকে। আমার রাইসার ইন্টারভিউতে যেটা ভালো লেগেছে, ও অনেক জায়গায় কয়েকটা সুন্দর শব্দ ছিটিয়ে দিয়েছে, যেমন ভাইব্রেন্ট, লাশাস, তারপর এটা কালচারালি ইম্পর্টেন্ট, তারপর আমরা ওপেন ভয়েসে কথা বলি, এরকম মডারেট ইউজ অফ, মানে খুবই এক্সোটিক কোনো শব্দ ব্যবহার করছে না, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড কয়েকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এটা ভালো লেগেছে। এবং শি ওয়াজ কনস্ট্যান্টলি এলাবোরেটিং,
মানে আমি যদি একটা মানে সাধারণ কনভারসেশনে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোথায় থাকো, আমি হয়তো বলবো যে ঢাকায় থাকি, ডান, রাইট? ওখানে মানে অ্যাকচুয়াল একটা কনভারসেশন ওখানে শেষ হয়ে যাবে। কিন্তু আইএলস পরীক্ষায় আমি ঢাকায় থাকি, আমি এরকম একটা এরিয়া থাকি, আশেপাশে এই এরিয়া আছে, এই জন্য আমার ভালো লাগে, এরকম কয়েকটা উত্তর দিতে হয় যাতে আমাদের ফ্লুয়েন্সি তারা বুঝতে পারে। সো এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলের ব্যাপারটা আমি জাস্ট লাস্ট একটা কথা ইয়ে করবো সিয়াম, সেটা হচ্ছে আমার পরীক্ষায় আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম একটু বিটে, কারণ এক্সামিনার আমাকে বারবার ইন্টারাপ্ট করছিল। এটা আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, ইন্টারাপ্ট করলে জিনিসটা খারাপ না, ইন্টারাপ্ট করাটা এসেনশিয়ালি, এটা বরং খারাপ যে আপনার কথা শেষ হয়ে গেছে, দের ইজ আ পজ, এরপরে এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করছে। সো এলাবোরেশনটা ইম্পর্টেন্ট, বাট টু দ্য রাইট ডিগ্রি। আবার কথা বলে যেতে থাকলেই হবে না, আচ্ছা, একটু মডারেটলি থাকতে হবে। আচ্ছা, 3-4 বাক্যর মধ্যে 3-4 বাক্যর মধ্যে র্যাপ আপ করাটা ইজ স্মার্ট জেন। আচ্ছা। এটা তো মাথায় আসলে ওভাবে হিসাব রাখাটা ডিফিকাল্ট ওয়েন ইউ আর টকিং, এই কারণে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আপনি যখন নিজেকে রেকর্ড করতে পারেন প্র্যাকটিস করে, পরে রেকর্ডিং শুনে বুঝলেন কয়টা সেন্টেন্স বলছেন আপনি। আচ্ছা, মক টেস্টের সেকেন্ড পার্ট হচ্ছে আমি রাইসাকে 3-4টার একটা টপিকের আন্ডারে 3-4টা প্রশ্ন ধরিয়ে দিব, ও 1 মিনিট প্রিপারেশন টাইম নেবে, ওটা ভিডিওতে থাকবে না। 1 মিনিট প্রিপারেশন টাইমটা ধরে নেন যে 1 মিনিট প্রিপারেশন টাইম নিয়েছে, এরপরে সে একটা 2-3 মিনিটের মনোলগ দিবে, মানে একা সেই বিষয়ে আমার সাথে কথা বলবে। এবং পার্ট 3 হচ্ছে আমরা ওইটা নিয়ে একটু ডিসকাশন করবো, যেখানে আমরা একটা গল্পর ছলে একটা এনগেজিং কনভারসেশন করবো। সো পার্ট 2 এর আমরা কোয়েশ্চেন্সগুলো চলে যাই। রাইসা, feel free to take 1-2 minutes to prepare for this. Describe something that you own or a memory that is very important to you. You should cover where you got it from, how long have you had the memory, what you use the thing for, or what you use the object for, and finally explain why it is important to you. I'll give you exactly 1 minute to prepare, and then we will hear your conversation. I don't need 1 minute. আচ্ছা রে ভাব, এত ফ্লেক্স। All right, let's hear what you have to say. In this part, I would like to talk about my nephew, who is very important to me. From a very young age, human connections have been very important to me, as I am an emotional person. So, I grew up with my sisters, and having a niece or a nephew was something I always dreamed about. When my nephew finally arrived 7 years ago, it felt like a dream come true, because he was the beginning of the next generation of our family, and that means something to me. Obviously, when he was born, my sister lives abroad, and it was painful for me to be away from her when he was born. But when he came into this world, it really changed our lives. My nephew is a very interesting person. It has been a blessing watching him grow up. And what I love about my relationship with him is that other than the relation by blood with him, I also find him really interesting as a person. He likes to play a lot of sports, and he teaches me to play a lot of sports, including basketball. He's recently learned swimming, which has been great, which has been a great experience to share with him, because I've always loved swimming. And we enjoy spending a lot of time together. And other than I would say rather than materialistic things, this human connection means a lot to me. And it has been really quite the journey to share part of my life with him, and to have this new person come into my life who has enriched it so. And why is he important to me? He is important to me because he is part of my family, and he is really the apple of my eye. And I feel like I would do anything for him. And even though he is not my son, I feel as though he is. All right, thank you so much. That wraps it up. 2 মিনিট কথা বললো। এখন রাইসা, where did you do well? Where did you not do well? Okay, so এখানের part 2-টাতে I wanted to focus on a different set of errors that we can notice in a speaking test. Part 2 এর ব্যাপারটা হচ্ছে যে, মানে আমরা যখন আইএলটিএস স্পিকিং নিয়ে কথা বলি, পার্ট 2টা নিয়ে আপনার সবচেয়ে বেশি প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এখানে আপনি আনইন্টারাপ্টেড কথা বলছেন 2 মিনিটের জন্য। হ্যাঁ, এখানে কিন্তু এক্সামিনার আমার মনে ছিল শেষ হয় না কেন, এই 2 মিনিট কিন্তু অনেকক্ষণ সময়। এখানে আমি যে জিনিসটা নিয়ে পয়েন্ট আউট করতে চাই, যেটা আমি শুরুতে এইভাবে কনসিয়াসলি করেছি, হচ্ছে আমি একটা লাইনই বারবার ঘুরায় পেঁচায় বলছি, ওয়াই ইজ হি ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন, পরের জেনারেশনের ফার্স্ট কম্পোনেন্ট, এই জিনিসটাকে আমি ঘুরায় ফিরে বলছি। দেয়ার ইজ নট অফ নিউ ইনফরমেশন টু গো অন। তো আপনি যদি মনোটনিক্যালি আমার কথাটা শুনেন, তাহলে দেয়ার ইজ নট অফ কোনো নিউ ইনফরমেশন নাই।
আপনি এই 2 মিনিটে কি শিখছেন? আই জাস্ট লাভ মাই নেফিউ, দ্যাটস ইট। নতুন কিছু শিখছেন না। হোয়াট আই কুড হ্যাভ অ্যান্ড হোয়াট আই শুড হ্যাভ ডান হচ্ছে কেন লাভ করি, কি কি অ্যাক্টিভিটি, কি কি পার্টের জন্য, সেই কম্পোনেন্টগুলো নিয়ে ইনফরমেশন এনরিচড একটা কথা বলতে, বা বেসিক্যালি রেঞ্জটা বাড়াতে পারতাম আমি, গ্রামাটিক্যালিও ভোক্যাবুলারি ওয়াইজও। প্রথম হচ্ছে এটা কন্টেন্ট ওয়াইজ, এটা মানে লজিক্যাল প্রিসিশনটা একটু বাড়াতে পারতাম। সেকেন্ড অফ অল হচ্ছে সময়টা আঁচ করাটা এখানে একটু ডিফিকাল্ট, সেই কারণে আপনি কিন্তু জিনিসটা কখন র্যাপ করবেন, কখন শুরু করবেন, মানে শুরু করার পরে র্যাপ করবেন কখন, কোন জায়গাটায় রেলেভেন্স টানবেন সেটা বোঝাতে ডিফিকাল্ট। সো আই উড সাজেস্ট যখন আপনি এটা নিয়ে মানে এই স্পিকিং পার্টটার জন্য, পার্ট 2 এর জন্য আপনি পার্টিকুলারলি প্র্যাকটিস করছেন, দ্য আইডিয়াল ফ্লো শুড বি প্রথমে ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্যালি টপিক যেটা আপনাকে দেওয়া হয়েছে, যে আমাকে যেমন টপিকটা দেওয়া হচ্ছে, ডেসক্রাইব সামথিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি, কে ইম্পর্টেন্ট টু মি সেটা প্রথম লাইনে বলা, পরে সেটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিছুটা বলা, তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড বা রেলেভেন্ট কিছু একটা ইনফরমেশন প্রোভাইড করা নিয়ার দি এন্ড, নট এক্স্যাক্টলি এট দি এন্ড, নিয়ার দি এন্ড। এই কোহেরেন্সটা আমি টানিনি আমারটাতে, বাট টানার একটা চেষ্টা করেছি, যে র্যাপ করার চেষ্টা করেছি কেন সে আমার কাছে ইম্পর্টেন্ট এটা নিয়ে। সো ওভারঅল এই পার্টটার ক্রিটিসিজম ওয়াইজ আই উড সে কোহেরেন্সটা ওয়াজ অ্যাবসেন্ট, লজিক্যাল ফ্লোটা ওয়াজ দেয়ার, content wise wasn't, but grammatically was there. So that's what I wanted to point out. আমার যা ভালো লেগেছে হচ্ছে রাইসার পেসিংটা খুব ভালো ছিল। আমরা যদি বেশি তাড়াহুড়া করে কথা বলি, আমাদের বেশি কথা বলা লাগবে, 2 মিনিট ভরা কঠিন। সো আস্তে আস্তে প্রত্যেকটা বাক্যের মাঝে স্পেস নিয়ে ঠান্ডা মাথায় কথা বলেছে, তাড়াতাড়ি আমার মতো কথা বলে নেই। সো দিস হেল্পস যখন 2 মিনিট আমাদের কভার করা লাগবে। আচ্ছা, আমরা এখানে আমি জাস্ট এই পার্টটা শেষ করবো একটা লাস্ট টিপ দিয়ে, সেটা হচ্ছে যখন আপনি 1 মিনিটে চিন্তা করছেন, সেই চিন্তার ফ্লোটা কিভাবে করবেন সেটা আগে একটু প্র্যাকটিস করে যাবেন। ইটস ভেরি ইউজফুল টু থিঙ্ক অফ দ্য কোয়েশ্চেন্স দে গিভ ইউ। টিপিক্যালি 3টা বুলেট পয়েন্টস দিয়ে দেয়, ওই 3টা বুলেট পয়েন্টের দিকে তাকিয়ে আপনি যদি লজিকটা সাজানোর চেষ্টা করেন মাথায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লো ইজিলি চলে আসে মাথায়। সো দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, বুলেট পয়েন্টগুলো কি লিখে ধরে দেয় নাকি জাস্ট বলে? আমার মানে কম্পিউটার বেসড আইএলটিএস আমাকে স্ক্রিনে দিয়ে দিয়েছিল। আচ্ছা, সো একটা ইউজুয়ালি আমি যতটুকু জানি কম্পিউটার বেসড ছাড়াও এটা একটু ফ্যাক্ট চেক করে নিতে হবে, বাট এটা লেখা থাকে, লিখে বলে দেয়, বা মানে স্ক্রিনে দিয়ে দেওয়ার কথা, বা আপনাকে একটা ফিজিক্যাল পেপার দেওয়ার কথা, যে সামনে একটা পেপার আছে, একটা আপনি উল্টে নেন, এখানে লেখা আছে। এখন আমরা মক টেস্টের তৃতীয় অংশ চলে যাব। ওটা হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে যা যা নিয়ে কথা বলেছি ওইটাই একটু ডিসকাস করব, একটু গল্প করব। এখানে আমি তাকে ইন্টারাপ্ট করবো, সে আমাকে ইন্টারাপ্ট করবে, এভাবে চলবে। সো এখন ওইটার একটা মক ট্রায়াল নেই। ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু নো অ্যাবাউট ইউর নেফিউ. You mentioned that you are very close with your family, as you're an emotional person. What's your family like? My family is really quite warm and compassionate. My parents have brought us up as very lovely parents, a lot of love and a lot of care, but they haven't coddled us a lot, which has been a great thing. My sisters and I get along very well. We're very friendly, and I like to say we're each other's best friends. So it's been a lovely experience growing up in this warm, nurturing environment. That's nice to know. You mentioned that your sister is living abroad. Mm-hmm. Do you travel a lot? I do travel a lot. Generally, I like traveling, but the particular aspect of going to visit my sister is to get to see her, and particularly my nephew. Because of that, I have been fortunate enough to have the privilege to travel quite a lot. Which has been your favorite city while traveling? My favorite city while traveling would be Krabi in Thailand. It is near the sea. There's a lot of life in the city. There's a lot of good food. There's a sort of easiness in the air that I really enjoy. And being born near the sea always calms me down. That's why I love the city. Is there any city that you didn't like while traveling? A city that I did not like while traveling would be New York. I think it is very hyped more than it's necessary. It's a very busy city. If you're not a typical New Yorker, I find it difficult to believe that you would like visiting there, because it's not terribly tourist friendly in my experience. You said that you like spending time with your family. When you're spending time with your family, what are some of the activities that you do? Well, we're very interesting that way. We play a lot of board games. We play Jenga, we play Ludo. We like also, other than indoor activities like these, we also like traveling to theme parks quite a lot
And we even drag our parents with us to ride on the crazy roller coasters in the parks. So we also like outdoorsy things like driving around and visiting new places. You mentioned that you like playing Ludo a lot. I don't know what it is. Can you explain what Ludo is to me? Ludo is a board game that is, I think, very typically South Asian, if not particularly Bangladeshi. I'm not sure if it's played in countries around Bangladesh as well, but it's a very interesting game where you have to keep track of what your score is. You basically cast a die, and a dice actually, die is plural. So you cast a dice and you get a score, and then you have a sort of a symbol that is they have 4 symbols belonging to a particular team, and those progress along the way. You have 3 other team players, you have 3 other players playing with you, and the show goes on until a certain point when one of them wins. So it's a very interesting game, I would say. It takes quite a lot of patience, but it's really fun, and I think it increases the cognitive sense of the mind as well. That makes sense. Sounds like an interesting game. With the holiday season coming up, do you have any plans with your family that you want to do during the holidays? For sure. Holidays are always special around our family, and in this holiday season, it's more special because one of my cousins is getting married. So we're going to have a lot of fun. A lot of the extended family members are going to visit, and we'll have just generally a good time spending time doing a lot of fun activities with family members around. Thank you so much for your responses. It was a pleasure having you around. আচ্ছা, আমাদের এইটারও এক্সাম শেষ, মক 3। রাইসা, আমার কাছে মনে হচ্ছে এক্সামটা মোটামুটি পারফেক্টলি দিছো, বাট মানে ইফ ইউ কুড ইমপ্রুভ, হোয়াট উড ইউ হ্যাভ ইমপ্রুভড ইন? ওকে, সো আমি একটা ডিফারেন্ট সেট অফ এরার্সে আবার ফোকাস করতে চেয়েছি, যেটা ইচ্ছা করে ভুল দেওয়াটাও একটু ডিফিকাল্ট, সেটা আমি জানতে পারলাম। আচ্ছা, সো বাট একটা জায়গায় আমি কিন্তু বলেছি ইট ইনক্রিজেস দ্য কগনিটিভ সেন্স অফ দ্য মাইন্ড। এটা হচ্ছে ইনকারেক্ট ইউজ অফ ভোকাবুলারি, যেটা আমি ডিসকারেজ করব। যেই ভোকাবুলারিটা আপনি নিয়ে যাচ্ছেন, আমি জানি কথা বলার সময় এটা খুব হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এই যে আপনি কগনিটিভ ওয়ার্ডটা হয়তো আপনি জানেন, ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য ব্রেইন, এটাও আপনি জানেন, কিন্তু এখানে এটা এক্স্যাক্টলি কারেক্টলি ইউজ করিনি আমি। হ্যাঁ, কগনিটিভ যেটা তুমি জানো যে ইটস ডিফারেন্ট, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ লুডো। সো রেলেভেন্সটা নাই, ভোকাবুলারি কারেক্ট ইউজটা নাই, যেটা ভোকাবুলারি প্রিসিশন আমি একটা পয়েন্ট বলেছিলাম কি স্কোরিং ফ্যাক্টর। আপনি যদি একটা ভালো ফ্যান্সি শব্দ জানেন, আপনি জাস্ট এটা প্লাগ ইন করার চেষ্টা করছেন কথার ভেতর, কিন্তু রেলেভেন্স নাই, অর্থটাও ঠিক সব মানে ওই বাক্যের সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি নেগেটিভ পয়েন্টস পেতে পারেন। সো এই কারণে এই পার্টটা আমি পার্টিকুলারলি বলেছি যে এটা একটা ইনকারেক্ট ইউজ অফ দ্য ওয়ার্ড। দ্যাট ইজ ওয়ান, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ ওয়ান অফ মাই অ্যান্সার্স ওয়াজ আ বিট টু লং। try not doing that. If you feel like you're going off a tangent, আপনি বলেই যাচ্ছেন একটা জিনিস নিয়ে এলাবোরেট করেই যাচ্ছেন, এন্ড কথার বেসিক্যালি আপনি সুতা নিজেই ধরতে পারছেন না, স্টপ। ডোন্ট স্টপ মিড সেন্টেন্স, বাট একটা কনক্লুডিং দিয়ে থটটা কমপ্লিট করে স্টপ। এটার ব্যাপারে একটু অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ, ভোকাবুলারিতে ইয়েটা কোথায় ইউজেস করতে হয় এটা সবসময় ভোকাবুলারি শেখার সময় এক্সাম্পল কয়েকটা সেন্টেন্স দেখে নেবেন। এন্ড দ্য রিজন আই সে ইট হচ্ছে, সেদিন দেখলাম অ্যারিড শব্দটা আছে না, ড্রাই, ওটা তো সাধারণত ইউজ করা হয় মানে আর কি ধান ফসল চাষ, হ্যাঁ মানে ভূমি যে ওইটার জন্য। একজন লিখেছিল যে আমার মাউথ আর কি অ্যারিড, মানে পানি লাগবে, আমি থার্স্টি, মাউথ অ্যারিড। সো এরকম অনেকে নতুন নতুন শব্দ শিখে ওটা ভুল জায়গায় ইউজ করে। সো ভোকাবুলারি শেখার সময় আমি সাজেস্ট করবো একটা এক্সাম্পল সেন্টেন্স দেখে নিতে। ফ্রেন্ডস এর এক্সাম্পলটা মনে পড়লো, জয়ী একটা লেটার লেখে না, যে কঠিন শব্দ ইউজ করে বারবার। আচ্ছা, সো যারা ফ্রেন্ডস এর ফ্যান তারা বুঝতে পারবেন, কঠিন শব্দ ওই যে একটু এনরিচ করতে চায় দেখে খালি কঠিন শব্দ বা ইয়ে করতে থাকে। হার্টকে বলে সাম ফোর ভেসেল কি জানি একটা স্ট্রাকচার, ভেন্ট্রিকুলার স্ট্রাকচার। ডোন্ট ডু দ্যাট। মানে এতটা অ্যাডভান্সড শব্দ আপনাকে কেউ এক্সপেক্ট করছে না, আপনি একেবারে একদম অ্যাডভান্স শব্দ ভর্তি করে জানবেন। রেঞ্জটাকে একটু ব্রড করার চেষ্টা করবেন, ভোকাবুলারি শিখবেন নতুন নতুন, কিন্তু এমনভাবে শিখবেন যাতে এটা আমরা রেগুলার ডে টু ডে কথাবার্তায় আপনি এটাকে প্লাগ ইন করতে পারছেন। আচ্ছা, তো আমরা মক ইন্টারভিউ এর জাস্ট আমি লাস্ট একটা জিনিস বলবো সিয়াম, সেটা হচ্ছে এখানে আপনার যে ফোকাসটা থাকতে হবে সেটা হচ্ছে দিস ইজ ভেরি ইন্টারাকশন বেসড, সো ইউ হ্যাভ টু রিয়েলি ফোকাস অন দ্য ইন্টারাকশন বিটুইন ইউ অ্যান্ড দ্য এক্সামিনার। এটার প্র্যাকটিস হিসাবে আপনি যখন আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলবেন, প্রেফারেবলি যখন আপনি প্র্যাকটিস করতে ইংরেজিতে কথা বলবেন,
তখন ইন্টারাকশনটার উপর একটা খেয়াল রাখবেন, যাতে আপনি মানুষটার মানে বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারেন যে কখন সে আপনার কাছে যে প্রশ্নটা করেছে সেটার উত্তরটা সে পেল। এখানে কিন্তু দ্যাট ইজ এ গুড জাজ। যেমন সিয়ামের চেহারা দেখে আমি কিন্তু বুঝতে পারছিলাম কোন পয়েন্টটাতে সে ভাবছে যে এখানে বেশি ব্রড হয়ে যাচ্ছে, মানে ও বোর্ড হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছে। তো সিয়াম তো বুঝাই যায় ঝিমায় যায় কখন। হ্যাঁ তো বাট এক্সামিনার আপনাকে এত ইজিলি এত ট্রান্সপারেন্ট কিউজ না দিলেও ভালো কিউজই দিবে, সেটার থেকেও আপনি কিন্তু একটা আন্দাজ পেতে পারেন যে আই শুড স্টপ দিস পয়েন্ট রাইট নাও। আচ্ছা, সো আমরা 3টা মক টেস্ট কভার করলাম, মানে একটা মক টেস্টের 3টা সেকশন কভার করলাম। হোপফুলি এটা কাজে লেগেছে। রাইসা আমাকে আগে বলেছিল যে স্পিকিংয়ের আগে সে অনেকগুলো টপিক দেখে গিয়েছিল। সো রাইসা, ক্যান ইউ মেনশন কি কি টপিক আমাদের দেখে নিয়ে আসো, যে বলে না পরীক্ষায় কমন পাওয়ার জন্য কি কি টপিক দেখে নিয়ে যাওয়া উচিত? হ্যাঁ, সো কিছু টপিক মাথায় রেখে যাওয়া ভালো। আমি পার্ট 1-এর ক্ষেত্রে পার্ট 1-এর পয়েন্টটাই যেহেতু স্মল টকের ক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখনও আমার অনেক ফ্রেন্ডদের কাছে আমি একটা জিনিসের কমন পেতাম, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ বললে কিন্তু মানুষ অনেক সময় নার্ভাস হয়ে যায়। আমি নিজের ব্যাপারে কী বলবো, আপনার নিজের ব্যাপারে বলার ট্রাস্ট মি অনেকগুলো ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং ফ্যাক্টই থাকতে পারে। আপনি মানে আপনার নামটা বলতে পারেন, আপনার আইডেন্টিটি বলতে পারেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটা বলতে পারেন। কিন্তু এখন পড়াশোনা নিয়ে আমি যদি ধরো আমি 5টা স্কুলে পড়েছি, আমি সবগুলো স্কুল যদি লিস্ট করা শুরু করি তাহলে কিন্তু জিনিসটা সেরকম না। তোমাকে জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে, আপনি চিন্তা করবেন এভাবে, আপনি একটা মানুষকে ইমপ্রেস করতে চান এবং মোটামুটি 1 মিনিটের মধ্যে আপনাকে র্যাপ আপ করতে হবে 4-5টা সেন্টেন্সে আপনার ব্যাপারে আপনি যা জানাতে চান, মানুষের ইন্টারেস্টটা ক্যাপচার করার জন্য। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ইউ? মানে আমি যদি এখন বলি, তোমাকেই বলি সিয়াম ইন্ট্রোডিউস ইউরসেলফ, হোয়াট উড ইউ সে? Hi, I'm Siam. I grew up in Dhaka, born and brought up in Bangladesh, moved to the States when I was about 17, 18. I studied in university in the United States, and that's why I moved there. I went to Harvard, studied applied math, studied computer science as well, and now currently I'm in Dhaka to visit my friends, family, have some good food, and just have a relaxed time in general. That tells me a lot of interesting facts about Siam. এখানের যেটা এই ব্যাপারটা আপনি যখন প্র্যাকটিস করবেন, একটাই ধরনের ক্রিটিসিজম হচ্ছে সিয়াম ইনফর্মালি বলেছে, যেমন মুভড দেয়ার, আই মুভড দেয়ার, ইউ হ্যাভ টু সে দ্য কমপ্লিট সেন্টেন্সেস, রাইট? এখানে খেয়াল রাখতে হবে আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটা কিন্তু ওরা টেস্ট করছে। সো এই ব্যাপারটা ইন্ট্রোডাকশনের ব্যাপারটা শিখে রাখাটা বা একটু মাথায় নিয়ে রাখাটা, কোথায় থাকছেন, কি করছেন। ছোটবেলা নিয়ে প্রশ্ন করার রেলেভেন্স হচ্ছে অনেকগুলো, যেমন স্পোর্টস নিয়ে জিজ্ঞেস করতে পারে, কি স্পোর্টস খেলেছেন বা কি স্পোর্টসে ইন্টারেস্ট, কালচারালি আপনার কি করতে ভালো লাগে, বা আপনি কোনো এক্সট্রা কারিকুলার্স করেছেন কিনা। যে ধরনের প্রশ্ন স্কুলে থাকতে আমাদের অনেক সময় ভাইভা টেস্ট হতো না ইংলিশে, একটা ওখানে যে ডায়লগ লিখতে বলতো, রাইট? হ্যাঁ, ওই প্রশ্নগুলোই কিন্তু টিপিক্যালি পার্ট 1-এ করা হয়। তো এগুলো নিয়ে কিছু আইডিয়া মাথায় লিখে রাখা ভালো বা মাথায় নিয়ে রাখা ভালো। পার্ট 2-এর ব্যাপারটা আমি যেটা বলতে পছন্দ করি, প্রথমেই যদি আপনার কথা মুখ দিয়ে বের না হয় তাহলে যে কোনো একটা টপিক সেন্টেন্স মাথায় নেওয়ার পরে সেটা লিখে রাখার চেষ্টা করেন। ধরো যে জিনিসটা তুমি আমার স্পিকিং করলা সেটাই আমি লিখবো, 1 মিনিট চিন্তা করবো, এরপর মানে আমি কিছু জিনিস লিখবো, লিখে এটা পড়ার চেষ্টা করবো। সো এখানে বেশ কিছু টপিকের মধ্যে ইন্টারেস্টিং হতে পারে। এটাও টিপিক্যালি আশেপাশের জিনিসপত্র নিয়ে হয়, যদিও একটু ইয়েতে যেতে পারে। আমাকে জিজ্ঞেস করেছিল the idea of gift giving, what is a gift that I received that I really enjoyed বা cherish, এরপরে এই গিফটটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট, কে আমাকে দিয়েছিল এবং এই গিফটটাকে আমি কিভাবে ব্যবহার করেছি, এটা নিয়ে আমাকে এক্সপেরিয়েন্স মেমরি, হ্যাঁ, কি মুভি রিসেন্টলি ভালো লেগেছে, কি বই পড়েছো, কোন ব্যান্ডের গান শুনি, সেটাই। তো বই নিয়ে আমাকে জিজ্ঞেস করলে হয়তো বা অনেকের বই পড়ে অভ্যাস নেই, কিন্তু কোনো না কোনো বই তো আপনি পড়েছেন, এটা আপনার নন ফিকশনাল বইও হতে পারে। সো সেভাবে আপনি একটা বই ভাবে আগাতে পারেন। যদি আপনার বই পড়ে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ইট উড বি আ গুড আইডিয়া টু ইদার রিড ওয়ান নাও, বা একটা বই নিয়ে সামারি আইডিয়া মাথায় নিয়ে যাওয়া, যে আমাকে যদি জিজ্ঞেস করে বইয়ের কথা, মুভির কথা, আমি কোনটা বলবো। হ্যাঁ, এই ধরনের এক্সপিরিয়েন্স বেসড প্রশ্নই থাকে দ্বিতীয় পার্টটাতে। এটা কিছুটা আর্গুমেন্টেটিভ হয়ে যেতে পারে পার্ট 3-তে এসে। যেমন আমার পার্ট 2-এর প্রশ্নটার কথা বলার পরে পার্ট 3-তে এসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল গিফট গিভিং, এই জিনিসটা বাচ্চাদেরকে গিফট দেওয়াটাকে আমি কিভাবে দেখি, এটা কি একটা ভালো জিনিস নাকি এটা একটা খারাপ জিনিস, অ্যাবস্ট্রাক্ট একটা, হ্যাঁ, এরপরে ডিবেটের মতো চলে যায় জিনিসটা। হ্যাঁ, তো এখানে আরো অন্যান্য এক্সাম্পল যেগুলো আমি দেখে গিয়েছিলাম, এরকম অনেক কিছু হতে পারে, যে
ধরো মুভি নিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, মুভির থেকে আমি তোমাকে কনভারসেশন টানতে পারি, আচ্ছা তোমার কি মনে হয়, ডু ইউ থিঙ্ক আ লট অফ পিপল আর গোয়িং ইনটু অ্যাক্টিং ক্যারিয়ার্স নাও? How has the choice of career changed over time? এখানে আপনার ফ্যাকচুয়ালি এগেন আমি বারবার বলছি, স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট হতে হবে না যে এটা কি কারেক্ট অ্যান্সার, আসলে হয়তো বা যাচ্ছে না বেশি, কিন্তু আপনি বললেন বেশি, এটা ডাজন্ট ম্যাটার। অবভিয়াসলি মানে কমপ্লিটলি আনরিয়াল জিনিসপত্র আপনি বলবেন, আইডিয়াস নিয়ে খেলা করতে পারবেন। ইট ক্যান বি জাস্ট ইউর এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ ওকে হিয়ার। সো এটা নিয়ে আর কি আমরা থার্ড পার্টটা যেহেতু সেকেন্ড পার্ট থেকেই ড্র করে, এক্সপিরিয়েন্স থেকে ওপিনিয়ন বেসড কিছু প্রশ্ন করা হয়, যেটা আমার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আমাদের যা যা এক্সপিরিয়েন্স এর একটা কালেকশনের মতো রাখা উচিত, যে ফেভারিট বই নিয়ে কথা বলতে বললে আমি পারবো, ফেভারিট মুভি নিয়ে কথা বলতে পারবো, স্মৃতি নিয়ে কথা বলতে পারবো, এবং ওইটা নিয়ে যেই আইডিয়াস আছে ওখানে একটু খেলা করা লাগতে পারে, যে এই মুভিটা কেন ভালো লেগেছে, কেন ভালো লাগে, তোমার হিউম্যান ইন্টারাকশন নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তোমার কোন বন্ধুকে তোমার ভালো লাগে, কেন ভালো লাগে, ফ্রেন্ডশিপকে তুমি কিভাবে দেখো, বলো কে পাঠাইছে আপনাকে এই প্রশ্ন। আচ্ছা, এক্সপেরিয়েন্স। অলরাইট, থ্যাংক ইউ রাইসা আমাদের সবাইকে তোমার আইএলস স্পিকিং নলেজ দেওয়ার জন্য। রাইসা একটা ফুল আইএলসের উপর ভিডিওই আছে আমার চ্যানেলে, ওখানে আইএলস স্পিকিং, রাইটিং, রিডিং সব কিছু নিয়ে তার কয়েক বছরের প্রিপারেশন কীরকম ছিল, লাস্ট মুহূর্তে সে কী করেছে ওগুলো দেখেছে। আমরা এই ভিডিওটা ফোকাস করতেছিলাম স্পিকিংয়ের উপর। এবং ফাইনালি রাইসা একটা আইএলস কোর্স লঞ্চ করছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের সাথে। যদি ভালো লেগে থাকে রাইসার শেখানোর স্টাইল, রাইসার এক্সপ্লেনেশনের স্টাইল, আশা করি এই কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং ওটা চেক আউট করে দেখেন, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং কমেন্টসে দিয়ে দিব, যে কোনো একটা জায়গায় না পেলে অন্য জায়গায় চেক করেন। থ্যাংক ইউ সো মাচ রাইসা ফর জয়নিং আস। হোপফুলি এই ভিডিও এবং এই কোর্স থেকে অনেক ছাত্রছাত্রীর উপকার হবে।